শুরুতেই জানাবো 2024-25 অর্থ বছরের বাজেটের খবর। চড়া মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ বোঝেন না বাজেটের মানে। উল্টো এই শব্দটা তাদের সামনে হাজির হয় দাম বৃদ্ধির নতুন আতঙ্ক নিয়ে। তাই আসছে বাজেটে সেই ধারণা বদলে যে কোনো মূল্যে স্বস্তিতে আন তারা। বিশেষজ্ঞরা মনে করেন এই উদ্যোগ নেওয়ার সুযোগ আছে করহার সমন্বয়ের মাধ্যমেও। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন সাজিদুল আলম তুহিন। বরগুনা থেকে ঢাকায় এসে ভাগ্য বদলানোর প্রাণান্ত চেষ্টায় মোহাম্মদ নিজাম। কিন্তু দিনরাত খেটে যতটুকু আয় বাড়াতে পারছেন তার পুরোটাই খেয়ে দিচ্ছে জিনিসপত্রের চড়া দাম। তাই তার আশা এটি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ থাকুক আসছে বাজেটে। কাম করে 800-900 টাকার বাজার করতে হয় 1200 টাকার 1500 টাকার। আমরা চাই জিনিসের দাম একটু সহন পর্যায়ে আরো কমলে আমরা কিনতেও পারবো, খাইতেও পারবো, আমাকে কিছু ইনকামও হইব। গেল কয়েক বছরে টাকার দরপতন আর আন্তর্জাতিক বাজারের অজুহাতে দাম বেড়েছে সবগুলো নিত্যপণ্যের। তবে আরেক বড় কারণ বিভিন্ন পর্যায়ে উচ্চ শুল্ক হার। যেমন 167 টাকার প্রতি লিটার বোতলজাত সয়াবিনে কর 21 টাকা, 1 কেজি চিনিতে 42, আদা রসুনে তা 15 থেকে 18 টাকা পর্যন্ত, যার পুরোটা চাপে ভোক্তার কাঁধে। তাই এই হারে ছাড় দিয়ে দাম কমানোর দাবি রয়েছে বহুদিনের। মুদ্রাস্ফীতি মানুষের কষ্ট বাড়ায়। সাধারণ মানুষ যেসব পণ্য ব্যবহার করে এবং অতি প্রয়োজনীয় পণ্যের উপরে কোনো কর না থাকাই যৌক্তিক। বছর দুয়েক ধরে চলা প্রায় 10% মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই নিত্যপণ্যে কর ছাড়ের প্রস্তাব আসে বিভিন্ন মহল থেকে। অর্থনীতিবিদরা মনে করেন এই সূচক নিয়ন্ত্রণে নেওয়া উদ্যোগ ব্যর্থ হয়েছে সদিচ্ছা আর ব্যবস্থাপনার অভাবে। কারো মতে আরেক বড় কারণ আর্থিক ও মুদ্রানীতি সমান্তরালে কাজ না করা। এমন অবস্থায় কর হার যৌক্তিক করার পাশাপাশি পরামর্শ দেওয়া হচ্ছে বাজার ব্যবস্থাপনার। কতিপয়ের উপরে নির্ভরশীলতাটা বাজারে পণ্য মূল্যের ক্ষেত্রে একটা প্রভাব ফেলে। সরকারও এক ধরনের অসহায় বোধ করেন। সেক্ষেত্রে যেটা দরকার যে এই ধরনের বড় আমদানিকারক বা বড় উৎপাদকের বাজারের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের বা সেলসের ঊর্ধ্বসীমা ঠিক করে দেওয়া দরকার। তাতে যেটা হবে যে যখনই ঊর্ধ্বসীমা নির্ধারিত হবে তখনই ক্ষুদ্র মাঝারি অনেক ধরনের সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটর, আমদানিকারক সেটার সাথে জড়িত হবার সুযোগ পাবেন। রাজস্ব আয়ের অন্যতম উৎস আমদানি শুল্ক হলেও বিশেষজ্ঞরা মনে করেন কঠিন সময়ে ছাড় দেওয়ার মানসিকতা দেখাতে হবে সরকারকে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। বৈশ্বিক অস্থিরতা, অভ্যন্তরীণ সংকট ও যথাযথ উদ্যোগের ঘাটতির কারণে পতন ঠেকানো যাচ্ছে না পুঁজিবাজারে। বাজেট পূর্ব সংবাদ সম্মেলনে ডিএসসি চেয়ারম্যান জানান, আস্থা ফেরাতে চেষ্টা অব্যাহত রেখেছে সংস্থাটি। এ সময় আসছে বাজেটে নতুন করে করারোপ না করার দাবি জানানো হয়। দীর্ঘদিন ধরেই পতনের বৃত্তে দেশের পুঁজিবাজার, এমনকি গতি ফিরছে না নিয়ন্ত্রক সংস্থার নানা উদ্যোগেও। ফলে আস্থাহীনতায় কমছে বিনিয়োগকারীর সংখ্যা। বাজেট পূর্ব সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএসসি চেয়ারম্যান জানান, বিশ্ব অর্থনীতির অস্থিরতা ও দেশীয় নানা সংকটের প্রভাব পড়েছে বাজারে। একই সাথে যথাযথ উদ্যোগের ঘাটতি ছিল বলেও জানান তিনি। ডিএসসি যদি কাজ করতে চায়, ডিএসসির ক্ষমতায়ন প্রয়োজন আছে, সেটা আমি থাকি, আপনি থাকেন, অন্য থাকুক। এটা হলো আমার এক কথা, এটা আমি বলি। বাজারে আস্থা ফেরানো ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে আসছে বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান 12.5% করার প্রস্তাব দেন তিনি। বলেন, বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার উপর বাড়তি কর বসানো হলে তা নতুন সংকট তৈরি করতে পারে বাজারে। প্রস্তাব দেন, ব্রোকারেজ হাউসগুলোর আয়ের উপর থাকা উৎসে কর 0.05%কে কমিয়ে 0.02% করার। আমাদের ক্যাপিটাল মার্কেট একটা স্টেবল পজিশনে গেলে তখন সরকার বা এনবিআর আমাদের সাথে আলাপ করে তাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা ক্যাপিটাল গেইন বা অন্য কোনো নতুন ট্যাক্স এখানে আরোপের আমরা প্রস্তাবনাকে আমরা বন্ধ রাখার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। পুঁজিবাজারে তারল্য সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, আস্থা ফেরাতে কাজ করছে ডিএসই। আমরা প্রস্তাবনা আকারে অতি সত্বর আমরা বিসেকের কাছে আমরা দিব এবং তাদের সাথে বসবো। ধন্যবাদ। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। এবার সরকারি সংস্থাগুলোকে প্রণোদনা দিয়ে বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে এ বিষয়ক টাস্ক ফোর্স।
যেখানে শনাক্ত করা হয়েছে অর্থ পাচারের 10টি সম্ভাব্য দেশও। এরই মধ্যে শুরু হয়েছে চিঠি চালাচালি। যদিও এমন উদ্যোগে আশা দেখছেন না অর্থনীতিবিদরা। মইনুল হাসানের প্রতিবেদন। গেল কয়েক বছর ধরেই টানাপোড়েনে দেশের অর্থনীতি। আসছে নতুন বছরের বাজেট, যেখানে বাড়তি অর্থের যোগানে তৎপর সরকার। সেই সময়ে নতুন করে আলোচনায় দেশের বাইরে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ। সবচেয়ে বেশি অর্থ পাচার হয় যেসব দেশে, তার একটি তালিকা করেছে অর্থ পাচার সংক্রান্ত টাস্কফোর্স। আইনি প্রক্রিয়া সহজ করার জন্য শুরু হয়েছে চুক্তি প্রণয়নের কাজও। দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং হংকং ও চীন। উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে উদ্যোগী হতে হবে। দে হ্যাভ টু স্টার্ট সাম প্রসিডিউরস। দে হ্যাভ টু আইডেন্টিফাই এ লিস্ট অফ 20। ঠিক আছে, 20টা থেকে আমি 5টা বের করে নেব। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগে কাজ করছে দুদক, এনবিআর, বিএফআইইউ ও সিআইডি। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কমিশন দিয়ে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে টাস্কফোর্স। কমিশনের হার টাস্কফোর্সের পরবর্তী বৈঠকে ঠিক হতে পারে। লং টার্মে হচ্ছে ক্যাপিটাল ফ্লাইট হতে থাকলে তখন ইকোনমির উপর ক্ষতি হয়ে যাবে। তখন মানে হচ্ছে বেসিক সিগন্যাল হচ্ছে যে ইকোনমিক ম্যানেজমেন্টের উপরে কিংবা পলিটিক্যাল সিস্টেমের উপরে লোকজনের আস্থা নাই, তো সেটাকে অ্যাটাক করতে হবে। লিগ্যাল সাইড থাকতে হবে। আমাকে তো চাইলেই মিস্টার এক্সকে ঢুকিয়ে দিলাম মাননীয় অর্থ পাচারকারী বলে, সেটা তো হবে না। আমাকে যথেষ্ট প্রমাণ দেখাতে হবে। যদিও এ বিষয়ে খুব একটা সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা, কেননা কাজে আসেনি আগের অর্থ বছরেও 7% কর দিয়ে বিদেশে পাচার করা সম্পদ দেশে ফেরত আনার উদ্যোগ। যদি আমরা ইকোনমিক ম্যানেজমেন্ট নিগলেক্ট করি, পলিটিক্যাল ইনক্লুশন যদি না থাকে, আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি যদি ঠিকমতো ফাংশন না করে, তো একটা তো সংখ্যা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই সরকারের পরে কি হবে? যারা মানি লন্ডারিং করেছে, বিদেশে টাকা নিয়ে গেছে, সেরকম 4-5টা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইডেন্টিফাই করে তাদেরকে টেক দেম টু টাস্ক। যদি আমরা সাকসেসফুলি 4-5টা দেখাতে পারি, আমরা তো একটাও দেখাতে পারিনি এখন পর্যন্ত, তাহলে কিন্তু এটা একটা সিরিয়াস ইম্প্যাক্ট হবে। ওয়াশিংটন ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই বলছে, বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ৭৪,০০০ কোটি টাকা পাচার হয়। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ দুর্যোগ মন্ত্রণালয়কে জানানোর তাগিদও দিয়েছেন সরকার প্রধান। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত আব্দুস সালাম। বলেন, সরকার এডিপিতে অতিরিক্ত বিদেশি ঋণ না নিয়ে দ্রুত সময়ে বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। এছাড়াও রোহিঙ্গাদের জন্য কোনো আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নয়, বরং অনুদান নেবে সরকার। এদিনের সভায় মোট 14,337 কোটি 38 লাখ টাকার 11টি প্রকল্প অনুমোদিত হয়, যাতে সরকারি অর্থায়নে 6,500 কোটি টাকা। নদীর পাড়ে যে বাঁধ আছে, অনেকগুলো বাঁধ, সেই বাঁধগুলো অনেক ড্যামেজড হয়ে গেছে সাইক্লোনে। বাঁধ এমনি পুরনো অনেক, আর সাইক্লোনের ইফেক্টে এটা বাঁধগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দিলেন যে দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আসছে, আরও খুব কষ্ট বাড়বে মানুষের। অ্যামাজন, শেভরন, কোকাকোলা, বোয়িংয়ের মতো মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বলেন, এক্ষেত্রে ব্যবসা পরিচালিত হবে B2B পদ্ধতিতে। এ সময় ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর অতুল কেশব বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও $1 ট্রিলিয়ন ইকোনমি অর্জনে কাজ করবে বাংলাদেশ কাউন্সিল। বাংলাদেশের জন্য রপ্তানির নতুন বাজার তৈরিতে সহায়তা করবে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। এজন্য সরকার নীতি সহায়তা প্রদান করবে। joining with us today and my colleagues from the Ministry of Commerce. Thank you. 2026-এ আমরা এডিসি থেকে ডেভেলপিং কান্ট্রির দিকে ধাবিত হব এবং এর মধ্যে আমাদের মার্কেট মানে অ্যাক্সেস, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এই জিনিসগুলোর উপরে নজর দিতে হবে। নতুন নতুন বাজার এবং নতুন নতুন বাজারের জন্য বিভিন্ন পণ্য এটা আমাদের রপ্তানির জন্য ইয়ে করতে হবে। সেই উদ্দেশ্যেই আমাদের এই ইউএস বাংলা চেম্বার অফ কমার্স বিজনেস কাউন্সিল যেটা আছে তারা এখানে এসেছেন। কর্মসংস্থান ও দারিদ্র্য কমাতে আসছে বাজেটে নতুন উদ্যোক্তা সৃষ্টির উপর জোর দিচ্ছে সরকার।
পিকেএসএফ এক অনুষ্ঠানে একথা বলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এ সময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের স্বাবলম্বী করে তুলেছেন, যা অর্থনীতির ভিত শক্ত করছে। জানান, এ সংক্রান্ত সমস্যার সমাধানে কাজ করছে কৃষি বাণিজ্যকরণ সংক্রান্ত প্রকল্প পেস, যা আগামীতে অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় $13 কোটি ব্যয় করে পিকেএসএফ ও ইফাদ বাংলাদেশ। যেই বাজেট প্রস্তাব করা হবে সেখানে তো আগে থেকেই ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে সকলের জন্য বিভিন্ন বরাদ্দ আছে গত চলমান অর্থ বছরের বাজেটের মতো। 12 বছর পর আবার বিক্রি হচ্ছে 90 দশকের বিখ্যাত সিনেমা হোম অ্যালোনের বাড়িটি। কেনা দামের প্রায় 3.5 গুণ বেশি দামে বাড়িটি বিক্রির ঘোষণা দিয়েছে বর্তমান মালিক জনসন দম্পতি। পারতপক্ষে দাম বেশি মনে হলেও বিভিন্ন কারণে বাড়িটি নিয়ে বেশ আশাবাদী বর্তমান মালিক। শিকাগোর উত্তরে মিশিগান লেকের তীরে লাল ইটের এই বাড়িটির বাইরে ভক্তদের আনন্দমাখা উল্লাস প্রকাশ বিরল কোনো ঘটনা নয়। এই বাড়িতেই ধারণ করা হয়েছিল 90 দশকের বিখ্যাত সিনেমা হোম অ্যালোন। তবে নতুন খবর হলো 12 বছর পর আবার বাড়িটি বিক্রি হচ্ছে। $5.25 মিলিয়ন বিনিময়ে বাড়িটি কিনে নিতে পারবেন এই সিনেমার যে কোনো ভক্ত। 1920 সালে নির্মিত 5 রুমের বাড়িটি $1.5 মিলিয়ন কিছুটা বেশি দামে 2012 সালে কিনে নিয়েছিলেন জনসন দম্পতি। 5700 বর্গফুটের বাড়িটি কেনার পর নিজেদের মতো করে কিছুটা পরিবর্তন এনেছেন তারা। বাড়িয়েছেন বেসমেন্টের আয়তন, যোগ করেছেন হোম থিয়েটার এবং ফায়ারপ্লেস। তারা নিজেরাও হোম অ্যালোন সিনেমার ভক্ত এবং বাড়িটাও তাদের খুব প্রিয়। তবে যুক্তরাষ্ট্রে বর্তমানে বাড়ির দাম আকাশ ছোঁয়া। এই অবস্থার সুবিধা নেবার জন্য বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নেন তারা। শিকাগোর উইনেটকা কমিউনিটিতে বাড়ির দাম শিকাগোর অন্যান্য জায়গার তুলনায় বেশ বেশি। এখানে বাড়ির দামই শুরু হয় $1.5 মিলিয়ন থেকে। তাছাড়া চাহিদার তুলনায় সহজলভ্য বাড়ির সংখ্যাও কম। পাশাপাশি হোম অ্যালোন সিনেমার জনপ্রিয়তা তো রয়েছেই। $5.5 বিলিয়নের বেশি দাম হলেও তাই বাড়িটি বিক্রি নিয়ে বেশ আশাবাদী বর্তমান মালিক জনসন দম্পতি। নুসরাত মৌমি, চ্যানেল 24। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।